সবাইকে ভেক্টরের নতুন ক্লাসে আমাকে স্বাগতম। তো আজকে এখান থেকে নতুন করে সবাইকে ভেক্টরের প্রথম ক্লাসে স্বাগতম। তো আমাদের একটা প্রমিস ছিল যে আমরা 10 থেকে 15টা অঙ্ক করার মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টার আসলে শেষ করব। তো তারই আজকে ধারাবাহিকতায় আমাদের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে, যেটা ভেক্টরের একটা টপিক নিয়ে। তো আমরা একটু প্রশ্নটা দেখি। প্রশ্নটা কি বলেছে যে আমাদের এইখানে দুইটা সার্কেল আছে যারা একটা বক্সের মধ্যে রাখা আছে। তো এ ও বি দুটি একই আকারের গোলক। তাহলে একটা গোলককে আমি বললাম কি এ এবং আরেকটা গোলককে আমি বললাম কি বি। একটি বক্সের মধ্যে চিত্রের মতো রাখা আছে। গোলকগুলোর ভর 10 কেজি, মানে এই দুইটা গোলকেরই ভর কি 10 কেজি এবং ব্যাসার্ধ 100 মিলিমিটার। বি কর্তৃক এ এর উপর প্রযুক্ত বল কত? মানে তারা যখন যেখানে টাচ করছে ওইখানে বি গোলকটা এ গোলককে কতটুকু প্রযুক্ত বল দিবে এবং এ গোলকের নিম্নতলের প্রতিক্রিয়া বল কত? এই এ গোলকের কে আমাদের বেসিক্যালি এই গোলকটা হয়তো বুঝিয়েছে, এ গোলকের নিম্নতলের প্রতিক্রিয়া বল কত। তো আমি একটু ফার্স্টে প্রশ্নটাকে একটু সাজিয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের যে জিনিসটা বলেছে যে এই দুইটা গোলককে বক্সের মধ্যে রাখা হয়েছে। তো বক্সের মধ্যে রাখা হলে কি হবে একটু চিন্তা করো। যখন তুমি দুইটা গোলককে বক্সের মধ্যে রাখছো তখন এই যে জায়গাতে সারফেসের সাথে গোলকগুলোর কন্ট্যাক্ট হয়েছে ওই জায়গাতে একটা প্রতিক্রিয়া বল হবে। আমরা নিউটনের থার্ড ল থেকে কি জানি? নিউটনের থার্ড ল থেকে জানি যে কোনো একটা সারফেসের উপরে একটা যদি কেউ ক্রিয়া করে তার একটা প্রতিক্রিয়া বল থাকবে। তাইলে তুমি একটু দেখো, এই গোলকটার এই জায়গায় সারফেসের সাথে একটা কন্ট্যাক্ট হয়েছে, এই জায়গায় সারফেসের সাথে একটা কন্ট্যাক্ট হয়েছে এবং দ্বিতীয় গোলকের সাথে এই জায়গায় কি একটা কন্ট্যাক্ট হয়েছে। তার মানে এই যেসব জায়গাতে কন্ট্যাক্ট হয়েছে সেই জায়গাতে আমাদের একটা বল কাজ করবে। তাহলে আমি একটু বুঝে আঁকি। এই গোলকটাকে যখন তুমি এই জায়গায় রাখছো, এই গোলকটাকে নিচে একটা বল প্রয়োগ করছে, সারফেসটা কি তাকে উপরের দিকে একটা বল দিবে, সারফেসটা তাকে উপরের দিকে একটা বল দিবে। তাহলে সেইটাকে আমি এই রকমভাবে ড্র করলাম। সবাইকে ভেক্টরের আজকে আমাদের প্রথম ক্লাসে স্বাগতম। তো আমরা একটা প্রমিস করেছিলাম যে প্রত্যেকটা অধ্যায়ের 10 থেকে 15টি ম্যাথ সলভ করার মাধ্যমে তুমি অধ্যায়ের কমপ্লিট প্রিপারেশন আসলে কমপ্লিট করতে পারো। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম কোশ্চেনগুলো যাচ্ছে। তো প্রথম কোশ্চেনটাতে কি বলা হয়েছে আমরা একটু দেখি। আমাদের প্রথম কোশ্চেনটাতে বলা হয়েছে যে এইখানে আমাদের দুইটা গোলক আছে, এখানে আমাদের দুইটা গোলক আছে এ এবং বি, এবং তাদেরকে একটা বক্সের মধ্যে রাখা হয়েছে এবং প্রত্যেকটা গোলকের ভর বলা আছে 10 কেজি। প্রত্যেকটা গোলকের ভর বলা আছে কত? 10 কেজি এবং ব্যাসার্ধ দেওয়া আছে 100 মিলিমিটার। এ কর্তৃক
বি কর্তৃক এ এর উপর প্রযুক্ত বল কত, এ গোলকের উপর নিম্নতলের প্রতিক্রিয়া বল কত। দুইটা কোশ্চেন চাইছে, বি কর্তৃক এ গোলকের উপর প্রযুক্ত বল কত এবং এ গোলকের নিম্নতলের প্রতিক্রিয়া বল কত। আরেকটা ডাটা দেওয়া ছিল, সেটা হলো এই জায়গাটুকের মান 360 মিলিমিটার। তো আমরা একটু ফার্স্টে প্রশ্নটা বোঝার চেষ্টা করি, দেন আমি সলভের দিকে যাচ্ছি। প্রশ্ন যেটা হলো, এখানে আমাদের নিউটনের থার্ড লটা কি সবার মনে আছে? নিউটনের থার্ড লটা বলছিল যে কোনো একটা প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে তুমি একটা জিনিস দেখো, যেসব জায়গাতে এই গোলকগুলোর সাথে সারফেস বা গোলকগুলোর সাথে গোলকের কন্ট্যাক্ট হয়েছে, ওই সব জায়গাগুলোতে কি একটা আমাদের প্রতিক্রিয়া বল থাকবে। তাহলে আমরা একটু দেখি, ক্রিয়া থাকবে এবং প্রতিক্রিয়া বল থাকবে। তাহলে এই গোলকটার, এই যে নিচের গোলকটা, এই নিচের গোলকটার উপর নাম দিলাম আমি এ, নিচের গোলকটাকে আমি নাম দিলাম এ, এবং উপরের গোলকটার আমি নাম দিলাম বি, উপরের গোলকটার নাম দিলাম বি। তাহলে আমরা এখন এই গোলকটার কোথায় কোথায় কন্ট্যাক্ট আছে দেখো, এই নিচের সারফেসের এইখানে একটা কন্ট্যাক্ট আছে, এরপর পাশের সারফেসের সাথে এইখানে একটা কন্ট্যাক্ট আছে, এবং এই গোলকটার সাথে এই জায়গায় একটা কন্ট্যাক্ট আছে। তাহলে এই সব কন্ট্যাক্ট পয়েন্টে গোলকটা ওদের উপর একটা ক্রিয়া বল দিবে এবং গোলকটাকে অন্যরা আবার আরেকটা প্রতিক্রিয়া বল দিবে। তাহলে প্রতিক্রিয়া বল কোথায় কোথায় আঁকবো আমি একটু এটা জিনিস দেখে, এবং আমাদের মনে রাখবা এফবিডি ডায়াগ্রাম বলতে একটা ডায়াগ্রাম আছে, ওই ডায়াগ্রামগুলোতে আমাদের কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বলগুলোকে আমরা ড্র করি, বস্তুটা অন্যটাকে কত বল দিছে সেইটা আমরা ড্র করি না। এবং এফবিডি ডায়াগ্রাম অনুযায়ী আমরা ফর্মুলাগুলো বা সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু এম এ বা যে কোনো একটা ভেক্টর যোগ, কতগুলো ভেক্টরকে যোগ, সেগুলো আমরা ড্র করি। ওকে, তো একটু দেখো আমাদের এখানে ভাইয়া কোথায় কোথায় আমাদের প্রতিক্রিয়া বল থাকবে এই এ গোলকটার উপরে। তাহলে এ গোলকটার উপরে একটা প্রতিক্রিয়া বল থাকবে এই দিক বরাবর, যেটা কি নিচের সারফেসটা এই গোলকটাকে দিবে। আরেকটা প্রতিক্রিয়া বল থাকবে এই দিক বরাবর, যেটা কি এই পাশের সারফেসটা এই গোলকটাকে দিবে। এবং এই কন্ট্যাক্টটা দেখো, এই কন্ট্যাক্টটাতে কি হবে, এই গোলকটা এই গোলককে যে বল দিবে, এই গোলকটা এই গোলককে সেম পরিমাণ প্রতিক্রিয়া বল দিবে। তাহলে এই দিক বরাবরও কি আমাদের একটা প্রতিক্রিয়া বল থাকবে। তাহলে আমি একটু এই প্রতিক্রিয়া বলগুলোর একটু নামকরণ করে নিই। নাম করি, ধরো এই যে সারফেসটা বলটা দিচ্ছে নিম্নতলটা এগুলোকে, তো সেটাকে বললাম R1, এইখানে যে বল দিচ্ছে এটাকে ধরলাম R2, এবং এইটা যে বল দিচ্ছে একে আমি ধরলাম R3। ঠিক আছে, একই পদ্ধতিতে আমি যদি সেকেন্ড গোলকটার জন্য আঁকি তাহলে কি হবে, সেকেন্ড গোলকটার কি এইখানে একটা কন্ট্যাক্ট আছে, তাহলে এ এর একটা অ্যাকশন ফোর্স দিবে, সেটাকে আমি সেটাকে আমি এরকমভাবে আঁকতে পারি, বড় করে দিই। আরেকটা কন্ট্যাক্ট ফোর্স কোথায় হবে, এই পয়েন্টে কি কন্ট্যাক্ট আছে, এদিকে একটা কন্ট্যাক্ট ফোর্স হবে প্রতিক্রিয়া বলের। ওকে, তাহলে এখন আমরা একটু রিকল করি নিউটনের থার্ড লটা কি ছিল। নিউটনের থার্ড লটা ছিল যে আমাদের ওরে যতটুক প্রতিক্রিয়া বল দিবে, ক্রিয়া বল দিবে, এও এর ততটুক প্রতিক্রিয়া বল দিবে। তাহলে এইটা যদি আমাদের R3 হয়, এই ভেক্টরটার ভ্যালুও আমাদের কিন্তু R3। ওকে, আর এই সারফেসটা একে যতটুক বল দিতেছে ওইটাকে আমি ধরলাম R4। ওকে, এতটুক আই গেস ক্লিয়ার হয়ে গেছো তোমরা। এখন আমি আমাদের ভেক্টরের এই ম্যাথটা করার জন্য আমাদের চাইছে কি একটু দেখো, বি কর্তৃক এর উপর প্রযুক্ত বল মানে কি, বি কর্তৃক এর উপর প্রযুক্ত বল মানে কি R3-র ভ্যালুটা চাইছে, এই R3টা। আর এ গোলকের উপর নিম্নতলের প্রতিক্রিয়া বল, এ গোলকটার উপরে নিম্নতলের প্রতিক্রিয়া বল মানে কি এই R1 ভেক্টরটা চাইছে। ওকে, তাহলে প্রশ্নটা আই গেস এতক্ষণ লেগে গেল বোঝানোর জন্য, বাট আমরা একটু সলভে চলে যাই। তাহলে সলভ করতে গেলে আমরা কয়েকটা জিনিস একটু কাজে লাগাই ফেলি, সেটা হলো যেখানে এইটা কন্ট্যাক্ট করছো এখানে একটা প্যারারেল সারফেস ড্র করি, প্যারারেল সারফেস ড্র করি লাইক দিস। আচ্ছা না, হলুদ কালারটা ইউজ করাটা বেটার। এই জায়গায় আমি একটা কি আমার অঙ্কের সুবিধার্থে একটা প্যারারেল সারফেস ড্র করছি। ওকে, তাহলে এখন আমরা কি করবো একটু শোনো, এই জিনিসটা কি সাম্যাবস্থায় আছে না,
সাম্যাবস্থায় থাকলে মনে রাখবা ভেক্টরের ক্ষেত্রে পুরো সিস্টেমটা যদি সাম্যাবস্থায় থাকে তাইলে আমাদের সব কয়টা ভেক্টরকে আমরা উপাংশে ভাগ করব। উপাংশে ভাগ করার পর ডান দিকের বল ইজ ইকোয়ালস টু বাম দিকের বল, উপরের দিকের বল ইজ ইকোয়ালস টু নিচের দিকের বল করব। তো এই ম্যাথটা বেসিক্যালি তোমাদের ভেক্টরের উপাংশে বিভাজনের এবং ভেক্টরের যোগ বিয়োগ করার আসলে একটা কম্বিনেশন ম্যাথ। তো এর জন্য এই ম্যাথটা নিয়েছি। তো উপাংশে বিভাজনের ক্ষেত্রে তোমাদের মনে আছে কি উপাংশে কীভাবে বিভাজিত করে? তো এইটা যদি আমাদের একটা ভেক্টর থাকে, এইটা যদি আমাদের একটা ভেক্টর থাকে, এই ভেক্টরটাকে আমরা উপাংশে কীভাবে বিভাজন করি? এই অ্যাঙ্গেলটা যদি আমাদের থিটা হয়, এই ভেক্টরটার মান যদি এ হয়, তাহলে এদিক বরাবর কাজ করে কি এ কস থিটা, এদিক বরাবর কাজ করে কি এ সাইন থিটা। আই গেস এই জিনিসটা তোমরা সবাই জানো। আমি তো এটার অত বেশি এক্সপ্লানেশনে যাব না, কারণ কি ভিডিও লং হলে তোমরা আসলে কেউ ম্যাথগুলো আর কি দেখবা না। তো ওকে, তাহলে এইখান থেকে আমরা কি কি পাই একটু আমরা লিখি। দেখো আমাদের কি করতে হবে, প্রত্যেকটা গোলক নেব এবং প্রত্যেকটা গোলকের সবগুলো বলকে আগে উপাংশে বিভাজিত করি। তাহলে প্রথম গোলকটা যেটা আমাদের এ গোলক, তারকে যদি আমরা উপাংশে বিভাজিত করি তাহলে দেখো R2 ভেক্টরটা কি ডাইরেক্ট এক্স অ্যাক্সিস বরাবর আছে, R1 ভেক্টরটা কি ডাইরেক্ট ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, কিন্তু R3 ভেক্টরটা কি এক্স আর ওয়াই অ্যাক্সিস কোনোটার সাথে ঠিকমতো নাই। ঠিক আছে, তাহলে ঠিকমতো না থাকলে আমরা কী করবো, একে উপাংশে বিভাজিত করব। তো উপাংশে বিভাজন কিভাবে করা যায়? ধরো এই অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা হইলে এই অ্যাঙ্গেলটাও কি আমাদের থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা হইলে এই অ্যাঙ্গেলটাও আমাদের থিটা, কেন কি একান্তর কোণ, এরা কি ছিল বিপ্রতীপ কোণ। এই অ্যাঙ্গেলটা থিটা হইলে আমাদের এই অ্যাঙ্গেলটাও থিটা। ঠিক আছে, আমরা আপাতত এটাকে থিটা ধরে নিছি, এরপরে আমরা কাজগুলো করব। কি করছি দেখো একটু, একটা অ্যাঙ্গেল ধরে নিছি, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা বিপরীত কোণ, এই অ্যাঙ্গেলটা থিটা একান্তর কোণ এবং এই অ্যাঙ্গেলটাও থিটা। ওকে, তাহলে এখন আমাদের দেখো আমরা কি করি, এই গোলকটার ডান দিকের বল বাম দিকের বল উপরের দিকের বল নিচের দিকের বল সমান করব। তাহলে দেখো R3 ভেক্টরটাকে যদি আমি উপাংশে ভাগ করি তাইলে এই দিক বরাবর উপাংশ থাকবে কি R3 cos থিটা, এই দিক বরাবর উপাংশ থাকবে R3 cos থিটা। ওকে, এই নিচ বরাবর উপাংশ থাকবে কি R3 sin থিটা। ওকে, তাহলে এখন কিন্তু আমাদের সব কয়টা বল এক্স আর ওয়াই অ্যাক্সিসে ভাগ হয়ে গেছে, তাইলে আমরা এখন কি করতে পারবো, আমরা আমাদের ফর্মুলার দিকে যাইতে পারবো। তাহলে একটু দেখো এই গোলকটার ডান দিকে কি বল কাজ করতেছে, শুধু R3 বলটা ডান দিকে কাজ করতেছে না, তাহলে সরি R2, শুধু R2 বলটা ডান দিকে কাজ করতেছে। তাহলে আমি এখানে লিখতে পারি R2 ইজ ইকুয়ালস টু R3 cos থিটা, R2 ইজ ইকুয়ালস টু R3 cos থিটা। এবং উপরের দিকে কাজ করতেছে কি শুধু R1, তাহলে R1 ইজ ইকুয়ালস টু কী লেখা যাবে, নিচের দিকে কাজ করতেছে কি R3 sin থিটা, R3 sin থিটা। ওকে, একই পদ্ধতিতে আমাদের এই গোলকটার জন্য আমরা সেম কাজটা করব। এই গোলকটার জন্য সেম কাজ করলে কি হবে, দেখো এই অ্যাঙ্গেলটা থিটা হইলে এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা এবং এই অ্যাঙ্গেল থিটা হইলে এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা। ওকে, তাহলে এই থিটা থিটা যদি হয়ে যায় তাহলে আমরা এবার কি করব, এই R3কে ভাঙাবো। তাহলে এদিক বরাবর কাজ করবে কি R3 cos থিটা এবং উপরের দিক বরাবর কাজ করবে কি R3 sin থিটা। ওকে, তাহলে এখন এইখানেও সেম কাজটা করবার, ডান দিকে কি কাজ করতেছে একটু দেখো, R3 cos থিটা, বাম দিকে কি কাজ করতেছে R4, তাহলে R4 ইজ ইকুয়ালস টু কি R3 cos থিটা, R4 ইজ ইকুয়ালস টু R3 cos থিটা, আর উপরের দিকে কাজ করতেছে কি R3 sin থিটা। ওকে, উপরের দিকে কাজ করতেছে R3 sin থিটা এবং নিচের দিকে কি কাজ করতে আছে দেখো, এখানে আমাদের একটা ভুল হয়ে গেছে। যে ভুলটা হয়েছে, আমরা প্রত্যেকটার কি একটা এমজি করে বল ছিল না, তাই নিচের কিন্তু প্রত্যেকটাতে একটা এমজি বল আছে। তাহলে আমাদের এইখানে R3 sin থিটার সাথেও কি একটা 10G যুক্ত হবে, আর এইখানে R3 sin থিটা উপরের দিকে কাজ করতে আছে এবং নিচের দিকে কাজ করতে আছে 10G। ওকে, তাহলে চারটা ইকুয়েশন তুমি পাইছো, তোমার ভেরিয়েবল চারটা, জাস্ট একটা জিনিস তোমার বের করা লাগবে, থিটাটা বের করা লাগবে।
তো থিটাটা আমরা কিভাবে বের করতে পারি একটু দেখো। থিটাটা যেভাবে বের করতে পারি সেটা হলো আমাদের এই লেন্থটা দেওয়া ছিল কত 360 মিলিমিটার। তাহলে 360 মিলিমিটার হলে আমাদের এই ডাটাটা ইউজ করে ব্যাসার্ধের ডাটাটা ইউজ করে আমরা বের করতে পারি। একটু যদি দেখো তাহলে তুমি দেখো এইটা কি তার ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান কত দেওয়া আছে, ব্যাসার্ধের মান দেওয়া আছে আমাদের 100 মিলিমিটার। ওকে, এবং এই ব্যাসার্ধের মান কত, এটাও 100 মিলিমিটার। তাইলে এই 100 মিলিমিটারের কস থিটা যদি তুমি নাও তাইলে কি তুমি এতটুক লেন্থ পাবা, 100 মিলিমিটারের কস থিটা নিলে এতটুক। সেম পদ্ধতিতে এইটাও কি আমাদের 100 মিলিমিটার, এটারও যদি কস থিটা নাও তাহলে তুমি পাবা কতটুক, এতটুক লেন্থ। এবং এতটুক লেন্থ বাকি থাকে সেইটা হলো আমাদের কত, আবার 100, সরি এতটুক লেন্থ বাকি থাকে সেইটা হলো আমাদের 100। ওকে, তাহলে তুমি একটু দেখো কি কি লেন্থটা তুমি নেবা। এই পুরাটা নাও তুমি 100 প্লাস 100, কী কী করলাম একটু দেখো। এই কস থিটার দরকার নেই, এই 100 এই 100 তাতে তোমার কি এতটুক লেন্থ কাভার হয়েছে এই লাইনটার। এরপরে কি 100র কস থিটা নাও, যোগ 100র কস থিটা, তার সাথে একটা যোগ করবা কি আরেকটা 100 রয়ে যাবে, আরেকটা 100, তাইলে তোমার হয়ে যাবে কত 360। এইখান থেকে তুমি থিটাটা ক্যালকুলেট করতে পারবা। দেখো বুঝো কিনা, এই থিটাটা এইখানে বসায় দাও, তাইলেই তোমাদের 4টা ইকুয়েশন থেকে 4টা আসলে প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, তাহলে এইটা হলো আমাদের প্রথম ভিডিও। তো এই ভিডিওটা আমি আরেকবার, যেহেতু টাইম লিমিটটা হয়ে গেছে খুব বেশি হয়ে গেছে, তো এর জন্য আমি একটু ফাস্টলি আরেকবার শ্যুট করব পুরাটা মুছে। ওকে, তো সবাইকে স্বাগতম আজকে আমাদের ভেক্টরের প্রথম প্রবলেম সলভিং ক্লাসে, যেখানে আমি তোমাকে প্রমিস করছিলাম যে 10 থেকে 15টা প্রবলেম সলভের মাধ্যমে তুমি একটা পরীক্ষার আগে তোমার কমপ্লিট প্রিপারেশন করতে পারো এবং তোমার পুরা অধ্যায়টার একটা ওভারঅল প্রিপারেশন করতে পারো 10 থেকে 15টা সলভের মাধ্যমে। তো আজকে আমাদের প্রথম ক্লাস যাচ্ছে, এবং আমি একটু বলে রাখি এই প্রবলেমগুলো বেশিরভাগই একটু ভালো প্রবলেম হবে, অথবা তোমার যেন সোজা প্রবলেম থাকে, কনসেপ্টটা ক্লিয়ার যেন থাকে, যে এই টাইপের ম্যাথ আছে সেই টাইপের ভিত্তিতে হবে। তো প্রথম প্রশ্নটা একটু আমরা দেখি কি বলছে, যে এইখানে দুইটা গোলক আছে, এ আর বি বলতে দুইটা গোলক আছে, নিচের গোলকটা এ, উপরের গোলকটা বি, এবং এই বক্সের মধ্যে রাখা আছে, এবং গোলক দুইটার প্রত্যেকটার ব্যাসার্ধ এবং ভরের মান দেওয়া আছে। ব্যাসার্ধ বলা আছে 100 মিলিমিটার এবং ভরের মান দেওয়া আছে 10 কেজি। এখন তোমাকে বলছে বি কর্তৃক এর উপর প্রযুক্ত বল এবং এগুলোকে নিম্নতলের প্রতিক্রিয়া বলের মান কত। ঠিক আছে, বি কর্তৃক প্রযুক্ত বল এবং এগুলোকে নিম্নতলের প্রতিক্রিয়া বলের মান কত। তো আমি একটু আগে প্রশ্নটা বোঝানোর জন্য কয়েকটা ডায়াগ্রাম একটু ড্র করি, একটু দেখো। যে আমরা নিউটনের থার্ড ল থেকে জানি কি প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো গোলকটা যেখানে যেখানে কোনো কিছুর সাথে টাচ করছে ওই সব জায়গাতে গোলকটা যেমন অন্য জিনিসটাকে ক্রিয়া বল দিবে, তেমন অন্য জিনিসটা গোলকটাকে প্রতিক্রিয়া বল দিবে। ওকে, তো আমরা এখানে দুইটা গোলকের যে নিচ্ছি, এই দুইটা গোলকের উপরে কারা কারা বল দিতেছে সেই জিনিসগুলো আমরা এফবিডি ডায়াগ্রামে ড্র করি, যে এই গোলকটার উপরে কারা কারা বল দিচ্ছে। তো আমরা এইখানে কিন্তু গোলকটা অন্যকে কত বল দিচ্ছে সেইটা ড্র করব না, গোলকগুলোর উপরে অন্যরা কত বল দিচ্ছে সেইটা ড্র করি। তো আমার সাথে সাথে একটু দেখো, প্রথম যে গোলকটা, প্রথম গোলকটাকে উপরের দিকে এই সারফেসটা একটা প্রতিক্রিয়া বল দিবে। কেন? প্রথম গোলকটা সারফেসটাকে নিচের দিকে একটা বল দিছে, একই রকম প্রতিক্রিয়া বল আকারে প্রথম গোলকটারে উপরের দিকে দিবে। তো আমরা ক্রিয়া বলটা গোলকটাকে যে সারফেসটাকে দিছে যে বলটা, ওই বলটা ড্র করব না, কারণ কি এফবিডি ডায়াগ্রামে গোলকটার উপরে যারা বল প্রয়োগ করে সেইগুলো আমরা ড্র করি, এটা আমাদের নিয়ম।
একই পদ্ধতিতে এইখানে কি একটা কন্ট্যাক্ট হয়েছে, এই কন্ট্যাক্টে গোলকটা ওইখানে একটা বল দিছে এবং এই গোলকটার উপরে এদিকে একটা বল সারফেস দিয়েছে, ঠিক আছে। আরেকটা কন্ট্যাক্ট দেখো, এই দুইটা গোলকের মাঝে একটা কন্ট্যাক্ট আছে না, তাহলে সেকেন্ড গোলকটা প্রথম গোলকটাকে হলো যে একটা বল প্রয়োগ করবে, মানে এই গোলকটাকে একটা অ্যাকশন ফোর্স দিবে এবং এই গোলকটাকে একটা অ্যাকশন ফোর্স দিবে, সেইটাকে আমি ড্র করলাম, সরি এই দিক বরাবর একটা দিবে, ওকে। তাহলে এই গোলকটার উপরে এই তিনটা বল কাজ করতে আছে, ঠিক আছে। আরেকটা বল কিন্তু কাজ করতে আছে, সেইটা কি, তার নিজের ভর mg, ঠিক আছে। প্রত্যেকটা গোলকের ভর mg, সেটা কিন্তু কাজ করতেছে। তাহলে নিজের ভরটাকে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, ওকে। তাহলে এগুলোর একটু নাম দিয়ে দিই আমি। ধরো এইটা কি আমাদের 10g, এদিক থেকে যে বলটা কাজ করতেছে সেটাকে ধরো আমি বললাম R2 বলি, আর যেটা মাটির প্রতিক্রিয়া বল সেটাকে আমি ধরলাম R1, আর এই বলটাকে আমি বললাম R3, ঠিক আছে। একই কাজটা আমরা সেকেন্ড গোলকের জন্য একটু তাড়াতাড়ি করে ফেলি। সেকেন্ড গোলকের জন্য কি কি কাজ করবে ভাইয়া? সেকেন্ড গোলকের জন্য প্রথমেই তার নিজের ভর mg নিচের দিকে একটা কাজ করবে, ঠিক আছে। এরপরে কি কি কাজ করবে, এই সারফেসের সাথে এখানে কি এই সেকেন্ড গোলকটা একটা কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট থাকার ফলে এদিকে আমাদের একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। আর এইখানে কি এই দুইটা গোলকের মাঝখানে একটা কন্ট্যাক্ট, তাইলে তার বিপরীত দিক বরাবর তার একটা প্রতিক্রিয়া কাজ করবে, ওকে। তাহলে এখন আমি আবার এটার জন্য একটু নামকরণ করে দিই। একটু জিনিস দেখো, এই বলটা যদি R3 হয়, R3 বলটা কি মিন করতেছে, এই গোলকটা, দ্যাট মিন্স বি গোলকটা, দ্যাট মিন্স এই গোলকটাকে আমি ধরলাম এ এবং এই গোলকটাকে আমি বললাম বি। বি গোলকটা এ গোলককে R3 ক্রিয়াবল যদি দেয়, তাহলে এ গোলকটাও বি গোলককে R3 ক্রিয়াবলই দেবে। তার মানে এই ভেক্টরটার নামও কিন্তু আমাদের R3 হবে। এখানে যদি তুমি চালাকি করে R4 R5 লেখো তাহলে ভেরিয়েবল বেড়ে যাবে, তার মানে এটা একটু কমাই ফেললাম। আরেকটা কি, এই সারফেসটা এদিকে একটা প্রতিক্রিয়া বল দিবে, এটাকে আমি ধরো R4 বললাম, ওকে। তো আই গেস তোমাদের সব কয়টা ভেক্টর এখানে ড্র করা শেষ। এখন আমাদের কাজ কি হবে, এখন এই ম্যাথটা বেসিক্যালি তোমাদের ভেক্টরের উপাংশে বিভাজন এবং ভেক্টরের যোগ বিয়োগের জিনিসপাতি নিয়েই আসলে কাজ। তাহলে এই পুরো সিস্টেমটা কি সাম্যাবস্থায় আছে না, পুরো সিস্টেমটাই সাম্যাবস্থায় আছে। ও ভালো কথা, একটা জিনিস, একটা ডাটা দেওয়া ছিল যে এই লেনটার মান ছিল 360 মিলিমিটার, এই লেনটার মান দেওয়া ছিল 360 মিলিমিটার, যেটা কোশ্চেন একটু লিখতে ভুলে গেছি। আচ্ছা হোয়াট এভার, এই পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় থাকলে কি হবে, তাদের সবকটা ভেক্টর যারা এক্স এক্সিসের ওয়াই এক্সিসে নাই তাদেরকে তুমি উপাংশে বিভাজিত করবা, দেন এক একটা গোলক নেবা এবং তার উপরে তুমি ডান দিকের বল ইজিকোস টু বাম দিকের বল, উপরের দিকের বল ইজিকোস টু নিচের দিকের বল, এই কাজটা করবা। কারণ কি, একটা সাম্যাবস্থায় থাকা মানে কি, তার চারদিকে সবকটা ভেক্টরে এক্স আর ওয়াই এক্সিসে ভাঙায় ফেলো, দেন উপরের দিকে যত বলে টানতেছে নিচের দিকে তত বলে টানবে, ডান দিকে যত বলে টানতেছে বাম দিকে তত বলে টানবে, তার ফলে কি গোলকটা নিজের জায়গায় সাম্যাবস্থায় স্থির থাকবে, ওকে। তাহলে আমরা একটু কাজটা করি। এই কাজটা করার জন্য আমাদের একটা জিনিস একটু ধরা লাগবে, সেই জিনিসটা একটু এখানে করে নিই। সেটা হলো যে আমি এই জায়গাতে একটা তোমার লাইন এঁকে দিলাম। লাইনটা কেন আঁকছি একটু দেখাচ্ছি। তাহলে এই কোণটাকে তুমি ধরো থিটা বললা, এই কোণটাকে তুমি থিটা বললা, তাইলে এই কোণটাও কি বিপ্রতীপ কোণের জন্য থিটা, এই কোণটাও কি একান্তর কোণের জন্য থিটা, এই কোণটাও কি বিপ্রতীপ কোণের জন্য থিটা, ঠিক আছে। তাহলে এখন আমি যে কাজটা করব, ধরো এ গোলকটাকে নিছো, এ গোলকটা দেখো R1 বলটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, R2 বলটা কি এক্স অ্যাক্সিস বরাবর আছে, R3 বলটা কি এক্স আর ওয়াই কোনো অ্যাক্সিস বরাবর নেই। তাহলে R3 বলটাকে আমরা দুইটি উপাংশে বিভাজিত করে ফেলবো। R3 বলটাকে দুইটি উপাংশে বিভাজিত করে ফেললে এদিক বরাবর থাকবে R3 সাইন থিটা, এদিক বরাবর থাকবে R3 সাইন থিটা, এবং এক্স অ্যাক্সিসের ঋণাত্মক দিক মানে এই দিক বরাবর থাকবে R3 কস থিটা, এদিক বরাবর থাকবে R3 কস থিটা, ওকে, R3 কস থিটা। এখন একটু দেখো, এই R3 বলটাকে তুমি ভেঙে দুইটা বলে করছো, তো R3টাকে মনে মনে নাই চিন্তা করো।
তাহলে তোমার এই প্রথম গোলকটার উপরে কি কি বল কাজ করতেছে, R2 কাজ করতে আছে, R1 কাজ করতেছে, আর নিচের দিকে R3 সাইন থিটা 10G কাজ করতে আছে, আর লেফটের দিকে R3 কস থিটা কাজ করতে আছে। তাহলে তুমি একটু দেখো এ গোলকের জন্য আমি এখানে একটু লিখি এ এর জন্য, এ এর জন্য, তাহলে এ এর জন্য কি লিখবা, এর জন্য লিখবা যেটা সেটা হলো বাম দিকে কি কাজ করতেছে, শুধু R3 cos থিটা, আর তো কিছু দেখা যাচ্ছে না তাই না। তাহলে এইখানে আমি লিখলাম R3 cos থিটা। এই R3 cos থিটাটা কার সমান, ডান দিকের বলের সমান, তার মানে দ্যাট ইজ R2, R3 cos থিটা R2 এর সমান। একই পদ্ধতিতে উপরের দিকে কাজ করতেছে কি R1, উপরের দিকে কাজ করতে আছে R1, নিচের দিকে কাজ করতেছে কি R3 সাইন থিটা আর 10G। তাহলে নিচের দিকে কাজ করতে আছে R3 সাইন থিটা প্লাস 10G। মানে আমরা কি করছি, ডান দিকের বল বাম দিকের বল উপরের দিকের বল নিচের দিকের বল সমান করছি, কেন কি তারা সাম্যাবস্থায় আছে। এইটা হলো এ গোলকের জন্য। একই কাজটা আমরা বি গোলকের জন্য করব। বি গোলকের জন্য একটু দেখো, এইটা থিটা হইলে এটাও থিটা আমাদের একান্তর কোণ, এইটা থিটা হইলে এটাও থিটা আমাদের একান্তর কোণ, ঠিক আছে। তাহলে এখন R3-কে যদি ভাঙাও এদিক বরাবর কাজ করবে কি R3-র cos থিটা, আর উপরের দিক বরাবর কাজ করবে কি R3-র সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখন দেখো এই গোলকটার জন্য ডান দিকে কাজ করতেছে কি R3 cos থিটা, বাম দিকে কাজ করতেছে কি R4। তাহলে আমি এখানে লিখি বি এর জন্য। আচ্ছা, তোমরা এই অঙ্কগুলো সলভ করার সময় আমার অ্যান্সার দেখার আগে ভিডিওটা পজ করে দেখবা যে তোমরা এই ম্যাথগুলো পারো কিনা, দেন আমার অ্যান্সারটা দেখবা, ঠিক আছে। তাহলে এইখানে কি লিখবো যে R4 ইজ ইকুয়ালস টু R3-র cos থিটা, R4 ইজ ইকুয়ালস টু R3-র cos থিটা, ওকে। আর উপরের দিকে কি কাজ করতেছে R3-র সাইন থিটা, নিচের দিকে কাজ করতেছে কি 10G, উপরের দিকে কাজ করতে আছে R3-র সাইন থিটা আর নিচের দিকে কাজ করতেছে কি 10G। R3 সাইন থিটা উপরের দিকে, নিচের দিকে কাজ করতে আছে 10G। আর কোনো বল কি দেখা যাচ্ছে? আমার চোখে তো দেখা যাচ্ছে না। কোনো যদি বল টল বাদ দিয়ে যায় থাকে তাহলে তোমরা এখানে যুক্ত করে নিও। আচ্ছা ওকে, তাহলে এখন দেখো তোমার 4টা ইকুয়েশন হয়ে গেছে, ভেরিয়েবল 5টা কিভাবে, R1 জানো না, R2 জানো না, R3 জানো না, R4 জানো না, এবং থিটাও কিন্তু তুমি এখন পর্যন্ত জানো না, তাই না। তাহলে আমরা থিটাটা কিন্তু বের করে ফেলতে পারি। একটু দেখো এইগুলো, এই ম্যাথটার কিন্তু একটা ট্রিক আছে। থিটাটা কীভাবে বের করতে পারি, গোলকটার ব্যাসার্ধ বলা আছে কত 100 মিলিমিটার না, তাইলে তুমি একটু দেখো এই লেনটা কিন্তু আমি বলে দিছিলাম এই লেনটা হলো 360 মিলিমিটার দেওয়া আছে, এইটা কাজে লাগবে। তাহলে তুমি একটা জিনিস একটু দেখো যে আমরা এই কলমটাকে ধরো লাল নিলাম, আমরা এই লেনটাকে কি বলতে পারি 100, এই লেনটাকে কি বলতে পারি 100, কেন কি ব্যাসার্ধের সমান এই লেন। এবং এই লেনটাকে কি বলতে পারি একটু দেখো, এই পর্যন্ত এটাও কি আমাদের 100 না, এই লেনটাও কিন্তু আমাদের 100। এই লেনটুকে কি বলতে পারো একটু দেখো, এতটুক লেন্থকে কি বলা যায় একটু দেখো, এইটা যদি 100 মিলিমিটার হয় তার cos থিটা পরিমাণই কি এই জায়গাতে আছে না, তার ফলে এই লেনটাকে তুমি বলতে পারো কিন্তু 100-র cos থিটা, ওকে। আর এই লেনটাকে কি সেমভাবে ব্যাসার্ধের 100ই বলতে পারো, তাই না। তাহলে আমরা থিটাটা ক্যালকুলেট করব কিভাবে একটু দেখো, ফর থিটা ক্যালকুলেশন, 100 যোগ 100-র cos থিটা যোগ 100 ইজ ইকুয়ালস টু কি 360। তাহলে থিটা ক্যালকুলেশনের জন্য কি লিখবো, 100 যোগ 100 cos থিটা যোগ 100 ইজ ইকুয়ালস টু 360, ওকে। তাহলে এইখান থেকে তুমি থিটা পাবা, থিটা পাওয়ার পর এই ইকুয়েশনগুলোতে থিটা পুট করে দিলে তোমার 4টা ইকুয়েশন হবে, 4টা ভ্যারিয়েবল। এ পর্যায়ে আমি আর ম্যাথ সলভ করাবো না, এটা তোমাদের কাজ, তোমরা সলভ করে নিবা। তো এইরকম ভালো ভালো কিছু কনসেপ্টের মাধ্যমে তোমাদের বেসিক্যালি আমি একটা চ্যাপ্টারে
যতগুলো প্রশ্ন হওয়া সম্ভব, যত রকমের কনসেপ্ট আছে সেগুলো আসলে ক্লিয়ার করব। আমাদের 2-3 ঘন্টা, আমি বাচ্চাদের ইদানিং দেখি যে 12-13 ঘন্টা বসে এক একটা লেকচারের ভিডিও দেখে, বাট পর্যাপ্ত পরিমাণে কোশ্চেন সলভ না করার ফলে তারা আসলে আটকিয়ে যায়, তারা হলো যে পরীক্ষাগুলোতে আসলে ভালো করে না। তো এই ভালো না করার প্রধান কারণই হচ্ছে তাদের থিওরির চাইতে প্রবলেমের আসলে সলভ না করার যে ঝামেলাটা, তার সেটা আসলে বেশি সমস্যা। তো আমরা এই ম্যাথগুলো করাবো। এই ম্যাথগুলো তোমরা কখন দেখবা? এই ম্যাথগুলো হলো যে তোমরা একটা চ্যাপ্টার, তোমাদের থিওরি শেষ হয়ে গেছে তখন তোমরা দেখতে পারো, অথবা একটা চ্যাপ্টারের তোমার হলো যে প্রবলেমগুলো তোমার পরীক্ষার আগের রাতে আসো এবং একটা চ্যাপ্টার তোমার ধাপধুপ শেষ করা লাগবে 5 মিনিট করে, 10টা ভিডিওতে হয়তো 50 মিনিটে পুরো অধ্যায়টা শেষ হয়ে যাবে।